আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। যদিও পড়াশোনার মধ্যে ভালো থাকা একটু টাফ। অনেক পরিশ্রম করতে হয় আমি জানি। তবে তোমাদের সাথে আমি আজকে এসেছি একটা নতুন একটা সিরিজ নিয়ে। আমরা অনেক সময় পদার্থবিজ্ঞান যখন পড়ি, বিশেষ করে উচ্চ মাধ্যমিকে, একটা প্রশ্ন থাকে। এই যে এত কনসেপ্ট বলি আউড়ে কনসেপ্টের ডেপথ এ যাচ্ছি, এত সময় নষ্ট করতেছি, এত ক্লাস দেখতেছি, এই করতেছি, এটা কি আসলে worth it? অন্যদিকে লাস্টের দিকে যে ওয়ান শট ক্লাসগুলো আসে, সাজেশন ক্লাসগুলো আসে, সেগুলো করেও তো অনেকে এইচএসসি অনেক ভালো করে, অ্যাডমিশনেও অনেকে ভালো করে। তাহলে এত মানে কনসেপ্ট বলে আসলে লাভটা কোথায়? মানে সার্থকতাটা কোন জায়গায়? তাহলে কি সবাই শুধু করছে? না। কনসেপ্ট এমন একটা জিনিস, কনসেপ্ট আসলে কি? মানে তুমি যদি নিজেকে প্রশ্ন করো যে হোয়াট ইস কনসেপ্ট? মানে কনসেপ্ট কাকে বলে? যে দেখো এটা হলো এই জিনিস, এটার ২ টা হাত আছে, এটার ২ টা পা আছে, এটাকে আমি বলছি কনসেপ্ট। এমন জিনিস? না। একটা জিনিস সম্পর্কে ধারণা রাখাকেই বলে কনসেপ্ট। যেমন ধরো, পদার্থবিজ্ঞানের যেকোনো একটা ফর্মুলা আমি তোমাকে বললাম, এই ফর্মুলা কখন ইউজ করা হয় সেটা তোমাকে বললাম। তুমি জিনিসগুলা অনুধাবন করতে পারতেছো। সম্পূর্ণ ধারণা আছে। কখন ইউজ করা যায়, কখন ইউজ করা যায় না। এটাকে আমরা বলছি। কেন ইউজ করা হচ্ছে, কেন ইউজ করা হচ্ছে না, এটা তুমি জানো, এটা হলো কনসেপ্ট। যেকোনো কিছু সম্পর্কে ধারণা রাখাই হলো আমাদের। কাজেই কনসেপ্ট যদি তোমার একটা ক্লিয়ার থাকে, একজন হয়তোবা ১০ টা ম্যাথ করছে, ১০ টা ম্যাথ কিভাবে সলভ করতে হয় সেটা জানে। সেই ১০ টা ম্যাথের মধ্যে থেকে ম্যাথ আসছে, সে খুব ভালো মতো সলভ করে ভালো নাম্বার পাইছে। আমাদের যে টার্গেট একটা এক্সামে ভালো করা, সেই এক্সামে সে ভালো করছে। তাহলে তো সে সফল। তুমি কনসেপ্টটা তোমার ক্লিয়ার আছে। তাহলে এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমি যেই ম্যাথটাই দেই না কেন, সেই ম্যাথটা তুমি অ্যাপ্রোচ করতে পারবা, সেই ম্যাথটা নিয়ে তুমি চিন্তা করতে পারবা। হ্যাঁ, পারো না পারো, তুমি চিন্তা করতে পারবা এবং চিন্তা করলে একসময় মিলে যাবে। অবশ্যই যদি চিন্তা করো, তারপর তুমি অনেকগুলো প্র্যাকটিস করো। প্র্যাকটিস এবং কনসেপ্ট দুটো মিক্স করে তুমি যে কম্বোটা পাবা, সেই কম্বোটা অনেক ভালো হবে রাদার দ্যান যে জাস্ট ১০ টা ম্যাথ প্র্যাকটিস করে। বুঝতে পারছো? এইজন্য কনসেপ্ট ক্লিয়ার করাটা অনেক দরকার। এই সিরিজে আমি চেষ্টা করছি পদার্থবিজ্ঞানের যেগুলো জটিল কনসেপ্ট আছে, অনেক জটিল কনসেপ্ট। এগুলো কনসেপ্ট না জেনেও অনেকে পার করে চলে যায়। কিছু উদাহরণ দেই। যেমন ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট, আবার আছে জড়তার ভ্রামক। এগুলো কি জিনিস? জিনিসটা আসলে কি? এটা অনেকে হয়তোবা বুঝে না। অনেকেই বুঝে না। তাতে কোনো দোষ নেই। না বুঝেও তারা ভালো করছে। কারণ না বুঝলেও তারা জানে কি ধরনের ম্যাথ আসে, এই ম্যাথগুলো কেমনে করতে হয়। তারা এটা জানে। তাহলে আমি কেন এইগুলো কনসেপ্ট নিয়ে কথা বলছি? না জেনেই যদি ভালো করতে পারে, তাহলে কনসেপ্ট বলে আসলে লাভটা কোথায়? তুমি যদি কার্ল, ডাইভারজেন্স, জড়তার ভ্রামক এবং যাবতীয় জিনিসপত্রের কনসেপ্ট বা মেইন আইডিয়াটা তোমার কাছে পরিষ্কার থাকে। আচ্ছা, এইজন্যই আমি এটা করছি। আচ্ছা, ডট গুণফল 0 হলে এটা হবে। কেন হবে? আচ্ছা, এইজন্য এটা হবে। এইজন্যে তুমি যদি রিজনটা নিজেকে বলতে পারো, পড়াশোনাটা একটু আনন্দদায়ক হয়। অনেকে বলে যে, "ভাই ম্যাথ করতেছি, ভালো লাগতেছে না। এগুলো করতে ভালো লাগে না।" কিন্তু তুমি তো আসলে জানোই না তুমি কি করতেছো। তুমি কিছু গড়-বাঁধা অক্ষর লিখে যাচ্ছ, গড়-বাঁধা অক্ষর লিখে যাচ্ছ। তোমাকে বলছে যে এই ফর্মুলা লিখে এই মান বসাবে, তাহলে এই উত্তর আসবে, তুমি নাম্বার পাবে। তুমি যে যন্ত্রের মতো জিনিসটা করছো, কিন্তু কেন করছো এই জিনিসটা আমরা জানি না। যারা ১ম বর্ষ বা ২য় বর্ষে আছো, যাদের হাতে এখনো সময় আছে, তাদের ক্ষেত্রে কনসেপ্ট বুঝে নেওয়াটা একটা খুব ভালো একটা ইনভেস্টমেন্ট। কারণ তোমাকে তো ১.৫ বছর ২ বছর এইগুলা নিয়েই বারবার প্র্যাকটিস করতে হবে। তোমার যদি জিনিসটা ভালোই না লাগে, তুমি যদি জিনিসটা অনুধাবনই না করতে পারো আমি কেন করতেছি? রোবটের মতো করতে একসময় তুমি বার্ন আউট হয়ে যাবা। প্রশ্ন অনেক সময় কঠিন করে, অনেক সময় জটিল করে। জটিল করে দিলে তুমি জিনিসটা আসলে ক্যাচ আপ করতে পারবা না। তো এই সিরিজটা কাদের জন্য? যারা চেষ্টা করছো যে আমি সবগুলো কনসেপ্ট একটু ডিপতে যাই, একটু দেখে আসি। লাগবে না আমি জানি, কিন্তু দেখে আসি। তাহলে আমি জিনিসটা অন্তত বুঝতে পারবো। এই জিনিসগুলো অনেক সুন্দর, বিশ্বাস করো, অনেক সুন্দর। কিন্তু সৌন্দর্য তো পরের কথা। আমরা জিনিসটাই বুঝি না, জিনিসটার সৌন্দর্য কখন আমরা বুঝবো। তাই না? সো এটাই আমার একটা প্রচেষ্টা। মোটামুটি সবগুলো টপিকের উপর ২০-২৫ মিনিটের একটা ভিডিও হবে, শর্ট ভিডিও হবে। আমরা তো রিলস দেখতে ২-৩ ঘন্টা কাটিয়ে ফেলি। সেই সময়টা যদি এখানে ইনভেস্ট করি, পদার্থবিজ্ঞানের সব জিনিসগুলো কত সুন্দর ইন্টারকানেক্টেড, এগুলোর মধ্যে কত মানে বিউটিটা কোন জায়গায়, সেই সম্পর্কে আমাদের আইডিয়াটা অনেক ক্লিয়ার হবে। আর আমাদের এই যে তোমাদের অ্যাডমিশনে তো অনেক পড়াশোনা করতে হবে। এই পড়াশোনা করার সময় একটু বোরিংনেসটা কমবে। বুঝতে পারছো? তো এটা একটা ফিউচার ইনভেস্টমেন্ট, সবার করতে হবে না। শুধু যাদের ইচ্ছা আছে তারা করবা। ইনশাআল্লাহ ভালো লাগবে। তো আজকে আমাদের কনসেপ্ট মাস্টার এই সিরিজের নাম। এই সিরিজের ১ম ক্লাস। মোটামুটি একটা ক্লাসে ছোট হবে,
এক একটা টপিক আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আজকে কনসেপ্ট মাস্টারে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব? আমাদের টপিকটা কি? আমাদের টপিকটা হলো ভেক্টর ক্যালকুলাস, ঠিক আছে? আমাদের একদম যে ভেক্টর চ্যাপ্টারই আমাদের প্রথম পত্রের যে দ্বিতীয় অধ্যায় ভেক্টর, সেই দ্বিতীয় অধ্যায়ের লাস্টের দিকে একটা পোরশন আছে। হ্যাঁ, লাস্টের দিকে একটা পোরশন আছে যেটা অনেকে মানে বুঝে না। কেন ভাই এরকম কেন হচ্ছে? কি দরকার এরকম করা? আমরা কি দরকার? কেন এরকম করে? কি করে সেটা তো তুমি জানো। কেন করে সেটাই আলোচনা করব। তার আগে বলে দেই অবশ্যই। এটা করার আগে তোমাকে অবশ্যই ধরো আমি ভেক্টর ক্যালকুলাস নিয়ে আজকে একটু আলোচনা করব ডিপ লেভেলে, ঠিক আছে? এটা বেসিক কনসেপ্ট না। বেসিক কনসেপ্ট হয়তো আমরা কিছু ফর্মুলা দেখিয়ে দিব কোনগুলো লাগে, কিন্তু এটার ডিপে আমি আজকে ঢুকবো। কাজেই এটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া তোমার রাখতে হবে, কারণ এটা ঐচ্ছিক একটা ক্লাস। তোমার সবগুলো ক্লাস করার পর তোমার মনে হলো এই জিনিসটা আমি বুঝছি না, একটু ডিপে বোঝার চেষ্টা করি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাও আমি একটা বেসিক ফর্মুলাগুলো কি কি থাকে সেগুলো আমি লিখে দিচ্ছি, কখন থাকে সেগুলো আমি রিক্যাপ করে দিচ্ছি। আচ্ছা, ভেক্টর ক্যালকুলাস আমরা মেইনলি কথা বলবো ডাইভারজেন্সটা নিয়ে। তো আমরা কি জিনিস দেখছিলাম? আমরা কিছু জিনিস দেখছিলাম যেগুলো তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে না, কেন মনে রাখতে হবে, আ কি জন্য এগুলো ইউজ করা হয় সবই আমি ব্যাখ্যা করছি। তবে তোমরা কি শিখছো আমি সেটা একটু রিক্যাপ করে দেই। তোমরা শিখছিলা যে একটা চিহ্ন আছে এরকম, যেটা একটা ভেক্টর রাশি। এটাকে বলা হয় ন্যাবলা, এটাকে বলা হয় ন্যাবলা। এবং এটার কি আছে? এটার একটা এক্সপ্রেশন আছে। এটাকে লিখা হয় ডেল্টা আই ক্যাপ ডেল্টা এক্স, এটা আই ক্যাপ হবে ডেল্টা আই ক্যাপ ডিভাইড বাই ডেল্টা এক্স প্লাস ডেল্টা জে ক্যাপ বাই ডেল্টা ওয়াই প্লাস ডেল্টা কে ক্যাপ বাই ডেল্টা। আমরা এটুকুই জানি। এটা কেন হয়? বলা হয় যে এটা একটা সংজ্ঞা, ন্যাবলা এইভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, ভেরি ওয়েল, এটা আমরা জানি। আমরা আর কি জানি? যে ডাইভারজেন্স যখন করা হয় একটা ফাংশন দেওয়া থাকে, একটা ওই যে এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস জেড স্কোয়ার কে ক্যাপ, এরকম একটা ফাংশন দেওয়া থাকে। কিসের ফাংশন? সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক, একটা ফাংশন দেওয়া থাকে। আমি জাস্ট রিক্যাপ করছি যে আমরা কোনগুলো এতদিন শিখে আসছি, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিটেল আলোচনা করবো আজকে। যে একটা ফাংশনের সাথে যদি আমি এটা ডট গুণন করি, তাহলে কখনো আমি জিরো পাই, কখনো আমি পজিটিভ ভ্যালু পাই, কখনো আমি নেগেটিভ ভ্যালু পাই। এই সবগুলো ভ্যালুর একটা করে সিগনিফিকেন্স আমাদের কাছে আছে। যেমন জিরো যদি হয় সেটাকে আমরা বলি সলিনয়েডাল। সলিনয়েডাল মানে কি আলোচনা করব। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা জানি। হ্যাঁ, এখন এই সিরিজের আজকের এই ভিডিওটা দেখার জন্য তোমাদের আরো কিছু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ওইখানে যে আমি ডেল্টা বাই ডেল্টা এক্স ইউজ করলাম, এই জিনিসগুলো সম্পর্কে একটু আলোচনা করবো। ওইগুলো আসলে কি বোঝায়? ডেল্টা, এটা তোমরা হয়তোবা জানো, কেউ হয়তোবা জানো না। আমি শর্টে বলে দিই, আজকের ক্লাসে লাগবে না। তবে শর্টে তোমরা জেনে রাখো, যখন ডেল্টা থাকে এটা বোঝায়, এটা এক না কিন্তু, এটা হলো ডেল্টা। ডেল্টা তো এটা বোঝায় পার্শিয়াল, মানে সম্পূর্ণ ডিফারেন্সিয়েশন করি নাই, একটা নির্দিষ্ট অংশে ডিফারেন্সিয়েশন করছি। এর সম্পর্কে তোমরা ডিটেলে পরে পড়বা। হ্যাঁ, পরে পড়বা, এখন লাগবে না। তো এটা বোঝায় পার্শিয়াল। আর যখন ডি থাকে এটা বোঝায় ফুল, মানে আমি সবকিছু বিবেচনা করে এটা ডিফারেন্সিয়েশন করছি। আর এটাতে আমি সবকিছু আসলে বিবেচনা করি না, আমার যেটুকু দরকার সেটুকু বিবেচনা করি, বাকিটুকু আমি ইগনোর করে করি। ঠিক আছে, এটাই হলো মেন সামারি। আর এর চেয়ে বেশি কিছু আমাদের এখন জানতে হচ্ছে না। খুব ভালো কথা। তাহলে আমাদের এখান থেকে কোন জিনিসটা জানতে হবে? এই যে আম, ধরো ডি সামথিং ডিভাইড বাই ডি এক্স, এটা মানে কি? আমরা যেহেতু বলছি যে তুমি যখন এই সিরিজটা দেখবা, তোমার অবশ্যই ডাইভারজেন্সের যে বেসিক যে রুলগুলো আছে আমি যেগুলো এখানে লিখে দিলাম, এগুলো তো তুমি পারো, কিছু টুকটাক তোমার ম্যাথ করছো। তো এটা জানা উচিত যে এটা কি। না জানলেও সমস্যা নেই, বলে দিচ্ছি। এটা মানে বোঝাচ্ছে এখানে যে কোনো কিছু থাকতে পারে। এখানে ধরো তুমি আছো, বা ধরো এখানে কোনো একটা রাশি আছে, যে কোনো কিছুই থাকতে পারে।
যে কোনো ফাংশন থাকতে পারে, সেই জিনিসের ক্ষুদ্র পরিবর্তন ডি সামনে থাকা মানে বোঝায় ক্ষুদ্র পরিবর্তন। তোমার সামনে ডি দিয়েছি মানে তোমার ক্ষুদ্র পরিবর্তন। হ্যাঁ, একটা ধরো কারো ওজন বা কারো ভরের সামনে ডি দিয়েছি, যেমন কারো ভর মনে করো এম, তার সামনে ডি দেয়া, এটা মানে বোঝায় ভরের ক্ষুদ্র পরিবর্তন। সে যাই হোক, তার মানে আমরা ক্ষুদ্র পরিবর্তন নিয়ে কথাবার্তা বলতেছি, এটাই তো করা হয় ডিফারেন্সিয়েশনে বা অন্তরীকরণে। অন্তর, একটার সাথে আরেকটার ক্ষুদ্র ক্ষুদ্র অন্তর নিয়ে আমরা আলোচনা করি। তো কোনো কিছুর ক্ষুদ্র পরিবর্তন ভাগ এক্স অক্ষের ক্ষুদ্রতম পরিবর্তন। যদি এখানে এক্স না থেকে ওয়াই থাকতো, ওয়াই তো থাকতেই পারে তাই না, যদি এখানে ডি অফ সামথিং, এই ঘরের যে কোনো কিছুই হতে পারে, ডিভাইডেড বাই ডি ওয়াই, তার মানে ওয়াই অক্ষের ক্ষুদ্র পরিবর্তন আর উপরে আছে যে কোনো কিছুর ক্ষুদ্রতম পরিবর্তন, এ দুটোর ভাগ আকারে আছে। বুঝতে পারছো? সো তুমি এদের অনুপাত হিসাব করতে পারো, যে এটার ক্ষুদ্রতম পরিবর্তন ভাগ এটার ক্ষুদ্রতম পরিবর্তন, এই দুটোর অনুপাত কত, অনুপাত আমি বের করছি। এটাই করা হয় ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন জাস্ট এটা আর কিছু না। এটা জেড অক্ষ বরাবর হতে পারে, এটা হতে পারে আমার ডি এনিথিং ডিভাইড বাই ডি। তো তুমি এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, যে কোনো অক্ষ বরাবর একটা ক্ষুদ্র পরিবর্তন হিসাব করে যে কোনো কিছুর কি পরিমাণ পরিবর্তন হচ্ছে সেটার অনুপাত বের করতে পারো। শুধু কি অক্ষ, যে কোনো কিছুই হতে পারে। তুমি একটা জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছ, কিংবা ধরো তোমার টাকা পয়সার পরিবর্তন হচ্ছে, এটা হতে পারে যে তোমার তোমার চরিত্র, ডি চরিত্র, মানে তোমার চরিত্রের পরিবর্তন কিসের সাপেক্ষে, ডি টাকা। মানে তোমার যখন টাকার পরিবর্তন হচ্ছে, টাকা বাড়ছে বা টাকা কমছে, সেই হিসেবে তোমার চরিত্র চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন তোমার অনেক টাকা তখন তোমার চরিত্র চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন তোমার কম টাকা তখন তোমার চরিত্র চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ অনেক সময় দেখা যায় না যে কারো অনেক টাকা, হ্যাঁ, তখন সে একটা দাম্ভিকতা চলে আসে তার মধ্যে, যে আরে আমি তো অনেক কিছু পেয়ে গেছি। কিংবা যখন কারো টাকা কম থাকে তখন সে অনেক মানে একটু তার চেয়ে একটু হাম্বেল থাকে, বা তার মধ্যে একটু ভাব থাকে যে না আমার অবস্থা একটু খারাপ। এটার আরেকটা উদাহরণ হলো, ধরো ডি রেজাল্ট, না রেজাল্ট না, এটা কি হতে পারে, নিচে ধরো ডি রেজাল্ট, ঠিক আছে, আর এখানে তোমার ডি বিহেভিয়ার। মানে কি বুঝাচ্ছি, মানে বুঝাচ্ছি যার রেজাল্টটা অনেক ভালো সে অনেক সময় দেখা যায় দাম্ভিকতা প্রদর্শন করে, আরে আমি তো অনেক ভালো রেজাল্ট করছি, এরা কারা, এরা তো রেজাল্ট ভালো করতে পারে না, আমি কেন এদের সাথে মিশবো? আছে না, আছে কি আমাদের মধ্যে। আবার যার রেজাল্ট অনেক খারাপ হয়ে যায় সে নিজেকে অনেক ছোট মনে করে, আমি তো রেজাল্ট ভালো করতে পারি নাই। বাট আলটিমেটলি এইটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে, এটা শুধু তো তোমাদের যাদের রেজাল্ট ভালো হবে বা রেজাল্ট খারাপ হবে, বা যারা কনসিস্টেন্ট রেজাল্ট ভালো করতেছো কলেজে বা যে কোনো জায়গায়, কখন কাউকে হীনমন্য মনে করবা না। হ্যাঁ, ওটা আমি কেন লিখছি এটা বলার জন্য, কাউকে হীনমন্য মনে করবা না। কারণ যে কেউ যে কোনো সময় হয়তো বা রেজাল্টটা ভালো করতে পারতেছে না, অ্যাডমিশন হয়তো ভালো করে ফেললো, অথবা অ্যাডমিশনে তোমার যে খারাপ করছে, জীবনে যায় দেখবা তোমার তার কাছে চাকরি নেওয়া লাগতেছে, এমন উদাহরণ কিন্তু অহরহ আছে। আমি যখন এনএসসিতে পড়তাম, আমি নটরডেমের স্টুডেন্ট ছিলাম, আমি ম্যাথে ফেল করছিলাম তোমার টেস্ট পরীক্ষায়। তো 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 মানে বেশ খারাপ অবস্থা ছিল। তো তারপর থেকে তো মনে করো এখন বুয়েটে ট্রিপল ইতে আছে, আমি মোটামুটি ভালো র্যাঙ্ক ছিল, যে কোনো সাবজেক্ট নিতে পারতাম। তো ওই জিনিসটা লেখার মূল উদ্দেশ্য হলো কাউকে কখনো অ্যারোগেন্স দিয়ে তাকাবো না, ঠিক আছে। আচ্ছা, তো যে কোনো কিছু ক্ষুদ্র পরিবর্তন ভাগ অপর কিছু ক্ষুদ্র পরিবর্তনকে আমরা বলছি ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, লেখা হয়নি, ডিফারেন্সিয়েশনের একটা অংশ। এটা আমাদের এই সব কিছু আমাদের কখন কাজে লাগে, যখন আমরা ডিফারেন্স বা অন্তরীকরণ। তো এই জিনিসগুলো জানতে হবে যে এটা মানে ক্ষুদ্র পরিবর্তন বোঝায়, তাহলেই উই আর রেডি টু গো। এখন আমরা যে ফাংশন ফাংশন করি না, আমাদের অনেকের মধ্যে ফাংশন শুনলে একটা ভয় চলে আসে যে ফাংশন তো বুঝি না, ফাংশন তো অনেক কঠিন একটা জিনিস, তাই না? আমি একটু সহজভাবে বোঝার চেষ্টা করব। প্রথমত ধরো ভেক্টর ক্ষেত্র, আর একটা কঠিন জিনিসের নাম নিয়ে নিলাম। ভেক্টর ক্ষেত্র কি জিনিস? ভেক্টর ক্ষেত্র কাকে বলে? ভেক্টর ক্ষেত্র হলো এমন একটা ক্ষেত্র যেটা ভেক্টর প্রদর্শন করে। খুব উপকার হলো অঙ্কটা আসলে, তাই তো? আচ্ছা, আমি একটু সহজ করে বলে দিচ্ছি।
হুম, এমনিতে কি উদাহরণ দিব? ধরো তোমাকে কেউ টানছে, মানে আকর্ষণ করছে, আকর্ষণ বল তোমার প্রতি। ধরো উপরে একটা লাইট আছে, এই লাইটটা আমাকে আকর্ষণ করছে। আমি যখন এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমাকে লাইটটা এই বরাবর আকর্ষণ করছে। ওকে, আমি এভাবে আঁকাতে পারি। এখানে মনে করো লাইটটা আছে। হ্যাঁ, দেখাবো। আচ্ছা, মনে করো এখানে লাইটটা আছে। আমি মনে করো একটু ফ্রেমের বাইরে যাচ্ছি। আমি মনে করো এইখানে আছি। তাহলে আমাকে এখন এটা আকর্ষণ করবে। কোন দিকে আকর্ষণ করবে? এই দিকে আকর্ষণ করবে। যখন আমি একটু সরে গেলাম, ঠিক আছে? আমি একটু সরে যাচ্ছি। আচ্ছা, এই রঙে আঁকাই। আমি এখানে সরে চলে আসলাম। এখন আমাকে এই দিকে আকর্ষণ করছে। যখন আমি এইখানে এসে দাঁড়াতাম, তখন আমাকে এই দিকে আকর্ষণ করছে। তো আমার যখন অবস্থান চেঞ্জ হচ্ছে, এই যে বল ভেক্টর, যেই বল ভেক্টর দিয়ে আমাকে টানছে, সেই বল ভেক্টরটাও চেঞ্জ হচ্ছে। এই যে অবস্থানের সাথে সাথে এই ভেক্টরগুলো যে চেঞ্জ হচ্ছে, আমি বলতে পারি এখানে একটা ভেক্টর ক্ষেত্র আছে। আমি যদি সবগুলো পয়েন্টে এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এখানে আরেকটা ভেক্টর হতো, এখানে আরেকটা ভেক্টর হতো, এই ভেক্টরগুলো যদি সবগুলো বসাই, তুমি একটা দেখতে পারবা যে একটা ক্ষেত্র, যে প্রত্যেকটা পয়েন্ট একটা করে ভেক্টর আছে। এটাকে আমি বলছি ভেক্টর ক্ষেত্র। যেমন ক্যামেরার সামনে একটা ভেক্টর আছে, হয়তো পিছনে আরেকটা ভেক্টর আছে। এটা আকর্ষণ ভেক্টর হতে হবে এমন না, যে কোনো ভেক্টর হতে পারে, বিকর্ষণ ভেক্টর হতে পারে, বল ভেক্টর হতে পারে, বেগ ভেক্টর হতে পারে, যে কোনো ভেক্টর রাশি হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, যেটা অবস্থানের সাথে সাথে কিংবা সময়ের সাথে সাথে এখন আমাকে এদিকে টানছে, কিছুক্ষণ পর লাইটটা সরে গেল অন্যদিকে টানছে, কিছুক্ষণ পর অন্যদিকে টানছে। সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। যে জিনিসটা চেঞ্জ হয় কোনো কিছুর সাপেক্ষে, অবস্থান কিংবা সময়, সেটাকে আমি বলছি ভেক্টর ক্ষেত্র। যে কোনো কিছুর ক্ষেত্রেই হতে পারে, এরকম করে পরবর্তীতে দেখবা। আচ্ছা, তো ভেক্টর ক্ষেত্র এটা আমাদের খুব ভালো কথা, এটা আমি মুছে দিচ্ছি। এই ভেক্টর ক্ষেত্র কি দেখা যায়? দেখা যায় না। তাহলে যে জিনিসটা আমাদের দেখা যায় না, সেই জিনিসটা নিয়ে আমরা হিসাব নিকাশ করব কিভাবে? প্রশ্ন আসে না? যে জিনিসটা দেখাই যাচ্ছে না, ওই জিনিসটা আসলে কল্পনা করাটাই তো অনেক টাফ। টাফ তো, টাফ কিন্তু না। এবং হ্যাঁ, হইতে পারে টাফ। কিন্তু তোমাকে সবসময় কিন্তু যে জিনিসটা দেখা যায় না, সেই জিনিসটা নিয়েই হ্যান্ডেল করতে হবে। সেই জিনিসটা নিয়েই তোমার স্ট্রাগল করতে হবে। যে জিনিসগুলো দেখা যায় না, যেগুলো নিরাকার, নিরাকার মানে কোনো আকার আকৃতি নেই, বোঝা যায় না, সেই জিনিসগুলোরই কিন্তু আমাদের জীবনের সিগনিফিকেন্সটা সবচেয়ে বেশি থাকে। যেমন একটা উদাহরণ দেই, তোমার মাকে তুমি অনেক ভালোবাসো। ভালোবাসা তো দেখা যায় না, এটা একটা নিরাকার জিনিস। বাট এটার সিগনিফিকেন্স তোমার লাইফে অনেক বেশি। ধর্ম একটা নিরাকার জিনিস, যেটাকে দেখা যায় না, জাস্ট কল্পনা করা যায়। কিন্তু এটার রোল তোমার জীবনে অনেক বেশি, তাই তো? তোমার কনফিডেন্স দেখা যায়, এই যে আমার কনফিডেন্স, এটা দেখা যায় না, বাট এটার রোল অনেক বেশি। এরকম যেগুলো জিনিস তুমি ভিজুয়ালাইজ করতে পারো না, সেগুলো জিনিস তোমার কাছে আইদার অনেক বেশি সুন্দর মনে হয়, অথবা এটার রোল তোমার জীবনে অনেক বেশি থাকে। কারণ মনে করো তোমার কাছে সুন্দরের সংজ্ঞা কি? এক মিনিট দেবো। তোমার কাছে সুন্দরের সংজ্ঞা কি? কারো কাছে লাল সুন্দর মনে হতে পারে, কারো কাছে নীল সুন্দর মনে হতে পারে, কারো কাছে ব্ল্যাক সুন্দর মনে হতে পারে। আমি তোমাকে যদি একটা জিনিস দেখাই দেই যে এটা এই জিনিস, তোমার ভালো না লাগতে পারে, নাও লাগতে পারে। ভালোবাসা তো সবার ভালো লাগে। এটা রং কি? রং আছে, রং নাই। কেন রং নাই? কারণ এটা সবার ভালো লাগে। এই জন্য নিরাকার যে জিনিসটা, সেটা তুমি তোমার কল্পনা মোতাবেক ভিজুয়ালাইজ করতে পারো, তোমার যেরকম ভালো লাগে। এই জন্য নিরাকার জিনিসগুলো, যেগুলো অদৃশ্য, যেগুলো কল্পনার জিনিস, কল্পনার জিনিসগুলো নিয়ে তুমি অনেক বেশি ভালো স্যাটিসফাইড থাকতে পারবা, যদি তুমি ভালো মতো কল্পনা করতে পারো। বাট আমরা তো ভেক্টর ক্ষেত্র এখন দেখতে পাচ্ছি না, আমাদের তো এক্সপিরিয়েন্স নাই ভাই, আমরা তো ছোট মানুষ। তাহলে আমরা এটা কিভাবে ভিজুয়ালাইজ করবো? আমরা তো দৌড়ানো শিখি নাই। আমাকে যদি দৌড়াইতে বলে দেন, আমি দৌড়াবো কিভাবে? আমাকে একটু হেল্প লাগবে, একটা হেল্পিং হ্যান্ড লাগবে। তোমাকে আমি একটা হেল্পিং হ্যান্ড দিচ্ছি। আমরা ভেক্টর ক্ষেত্র একটা নদীর স্রোতের সাথে তুলনা করতে পারি, বা পানির সাথে তুলনা করতে পারি। ঠিক আছে, ভেক্টর ক্ষেত্র দ্বিমাত্রিক হয়, যে এই বোর্ডে বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমার বিভিন্ন ভেক্টর পাওয়া যাচ্ছে। ত্রিমাত্রিক হতে পারে, যে আমি এই রুমের বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমার বিভিন্ন রকম ভেক্টর দেখা যাচ্ছে। হতে পারে না? হ্যাঁ, হতে পারে। দিস ইজ রিয়েলি পসিবল। আচ্ছা, যদি তাই হয়, তাহলে একটা নদীর স্রোত আঁকাচ্ছি আমি। ধরো দ্বিমাত্রিক, এই বোর্ডের মধ্যে পানি এই দিকে যাচ্ছে, ঠিক আছে? কিছু পানি এই পাশে এদিকে যাচ্ছে, কিছু পানি
এইদিকে যাচ্ছে, মানে এই দিক থেকে যাচ্ছে আর কি, এই দিক থেকে এই দিকে প্রবাহটা এই দিক থেকে এইদিকে, ঠিক আছে। এটা একটু মনে করো ঘূর্ণি পাক হয়ে গেছে। নদীতে স্রোত থাকে না, বা তুমি দেখবা যে যখন যমুনা সেতুর উপর দিয়ে যাবা, নিচে তাকায় দেখবা পানিগুলো খুব সুন্দর মানে ঘোরাফেরা করে, অনেকটা এইরকম বিভিন্ন পানি বিভিন্ন দিক থেকে চলাচল করে। এখন দেখো প্রত্যেকটা পয়েন্টে আমি কিন্তু কিছু ভেক্টর পাচ্ছি। কিসের ভেক্টর? পানিগুলো কোন দিকে যাচ্ছে সেই গতির একটা ভেক্টর পাচ্ছি, বা সেই বেগের একটা ভেক্টর পাচ্ছি। যেমন ধরো আমি যদি এই পয়েন্টে হিসাব করি, এখানে পানি যাচ্ছে এইদিকে না, এই যে ঘুরে এদিকে যাচ্ছে, তো আমার এইদিকে একটা ভেক্টর আছে। এইখানে যদি আমি এই পয়েন্টটা বলি যে এইদিকে গিয়ে মানে এভাবে যাচ্ছে, সো এটার এইদিকে একটা ভেক্টর আছে। পানি এইদিকে যাচ্ছে, সো এই পয়েন্টে এইদিকে একটা ভেক্টর আছে। এরকম তুমি সবগুলো পয়েন্টে অনেকগুলো ভেক্টর বের করতে পারবা, ঠিক আছে। তোমার তারপরে এইদিকে, তারপরে তুমি যদি এখানে চিন্তা করো এইদিকে, তো এটা একটা ভেক্টর ক্ষেত্রে তুমি কল্পনা করতে পারবে যে পানি কোন দিকে প্রবাহিত হচ্ছে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তুমি এটা কল্পনা করবা যে পানিটা প্রবাহিত হচ্ছে, তাহলে তুমি ভিজুয়ালাইজ করতে পারবো জিনিসটা, যে আচ্ছা আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ, আমি কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো তোমার এখন কল্পনা করতে একটু সুবিধা হয়েছে, কিন্তু কোন জায়গায় ভেক্টর কত হবে এটা আমরা কিভাবে বুঝবো? এটা কি আমি মাপবো? আচ্ছা দেখো তো এই পয়েন্টে ভেক্টর কোন দিকে, তাকায় থাকো যে কোন দিকে বেগ, এভাবে মাপার তো কোনো লজিক নাই বা কোনো যুক্তি নাই। তাহলে আমরা একটা ফাংশন ডিফাইন করব। ফাংশন মানে কি? ফাংশনকে তুমি একটা কিছু দিবা, ফাংশন হলো একটা মেশিন, তুমি ওকে একটা কিছু দিবা, একটা ঘটনা ঘটাবে, একটা আউটপুট দিবে। তো এই ক্ষেত্রে একটা ফাংশন থাকবে, যেখানে তুমি এই যে পয়েন্ট, আমি তো বললাম এটা একটা দ্বিমাত্রিক ক্ষেত্র, তো এখানে অবশ্যই এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব আছে। এটা আমি যদি এই দূরত্বটা দেই, তাহলে এটা বেগ কত, এটা মনে করো ভি ভেক্টর, এই বেগটা সে আমাকে জানাই দিবে। এরকম একটা ফাংশন আমার লাগবে। অনেক রকম হতে পারে। ধরো কথার কথা, এটার যে ফাংশনটা, ফাংশনটা নীল তো ইউজ করছি, এটা ইউজ করছি, গ্রিন ইউজ করি। ফাংশনটা ধরো এরকম, এফ অফ এক্স এবং ওয়াই, মানে এক্স আর ওয়াই বসাবো এই ফাংশনের মধ্যে এবং একটা ভেক্টর রাশি পাবো। এটা সমান সমান কত? এটা সমান সমান হতে পারে এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই, আচ্ছা ওয়াই তো দিছি, এটা ওয়াই স্কোয়ার এক্স জে ক্যাপ। মানে কি? মানে আমি এখানে এক্স এর মান বসাবো, ওয়াই এর মান বসাবো, তার একটা ভেক্টর রাশি পাবো। সেই ভেক্টরটা বুঝাবে আমার বেগটা কোন দিকে। এটার গ্রাফের ফাংশন যে এটা আমি বলছি না, হতে পারে এরকম। তাহলে ফাংশন আসলে ভয়ের কিছুই না। ফাংশন এমন একটা জিনিস যেখানে আমি মান বসালে বেগটা পাচ্ছি। কোন দিকে ফাংশনটা বা কোন দিকে ক্ষেত্রটার ভেক্টর প্রকাশ করছে সেটা আমি পাচ্ছি। বিভিন্ন পয়েন্টে আমি যদি বিভিন্ন এক্স ওয়াই এর মান বসাই, বিভিন্ন রকম ভেক্টর আমি পাবো। তো ভেক্টর ক্ষেত্র সম্পর্কে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এখন তো আমি এই জিনিসগুলো নিয়ে কেন আলোচনা করলাম, এই জিনিসগুলো নিয়ে আমি কেন কথা বললাম? আমি কথা বললাম কারণ ডাইভারজেন্স আমাদের ক্ষেত্র নিয়ে আলোচনা করতে হবে, বা ভেক্টর ক্যালকুলাসে আমাদের এগুলো নিয়ে আলোচনা করতে হয়। ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট সবগুলো নিয়ে ভিডিও আসবে। ধরো ধরো কি ধরবা? ধরো এটা একটা পয়েন্ট, দেখা যাচ্ছে, হ্যাঁ এটা একটা পয়েন্ট। এই পয়েন্টে একটা ভেক্টর পাওয়া যায়, যেহেতু একটা ভেক্টর ক্ষেত্র, এটা একটা ভেক্টর ক্ষেত্র। এই পয়েন্টে একটা ভেক্টর পাওয়া যায় এইদিকে, ঠিক আছে। এখন তুমি সামান্য একটা ক্ষুদ্র একটা দূরত্ব এইদিকে গেলা, তুমি একটা ক্ষুদ্র দূরত্ব এইদিকে গেলা, ঠিক আছে। আমি অনেক বড় করে আঁকাইছি, বাট এটা আসলে অনেক ক্ষুদ্র একটা দূরত্ব তুমি সাইডে সরছো। ধরো এটাকে তুমি বলতে পারো ডি আর, সাইডে সরে গেছে। তুমি লিখে দিই, এত নোটেশন থাকতে তোমার মাথা বিগড়ায় যাবে। ডিআর, শিয়ার না, তুমি সাইডে একটু সরছো। সাইডে সরে দেখলা এই পয়েন্টে ভেক্টরটা তো এইদিকে ছিল, এখানে তো ভেক্টরটা এরকম হবে না। অবস্থানের সাথে সাথে ভেক্টর চেঞ্জ হয়, তো একটু সরে গেছে, তার মানে ভেক্টরটা একটু চেঞ্জ তো হয়ে যাবে। তো ভেক্টরটা একটু চেঞ্জ হয়ে গেছে, ভেক্টরটা ধরো চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে, তো একটু কাইট হয়ে গেছে। তার মানে একটু পরিবর্তন হয়েছে না? কতটুকু পরিবর্তন হয়েছে একটু হিসাব করি। এই ভেক্টরটাকে আমি নিয়ে যাই এখানে বসে,
কি এঁকে ফেললাম এটা। আচ্ছা, এই ভেক্টরটাকে আমি নিয়ে এখানে বসাবো। তো এই হলো সেই আগের vector। তার মানে এই ভেক্টরের মধ্যে পরিবর্তন কতটুকু, এইটা এদিকে সরে গেছে। তো ভেক্টর যে পরিবর্তন, যারা ভেক্টরের বিয়োগ পড়ছো তারা বুঝবা এইটা হলো ভেক্টরের আমাদের পরিবর্তন। ভেক্টর বিয়োগ করছি আমি জাস্ট, এইটা মাইনাস এইটা করছি, ঠিক আছে। তো আমাদের ভেক্টরের বিয়োগ হলো এটা। বা তুমি এভাবে কল্পনা করতে পারো ভেক্টরটা এভাবে পড়ে গেছে। আচ্ছা, যদি সেটাই হয়, যদি এভাবে পরিবর্তনটাই হয়, তাহলে আমরা এইটা কেন বের করলাম? তুমি এইসব কিছু মুছে দাও। আমরা যদি ক্ষুদ্র একটা পরিবর্তন করছি, ক্ষুদ্র একটা অবস্থানের পরিবর্তন করছি, সেই ক্ষুদ্র অবস্থানের পরিবর্তনের জন্য আমাদের ভেক্টরের কি পরিমাণ ক্ষুদ্র পরিবর্তন হয়েছে, আমরা ডিফারেন্সিয়েশনে কি করতাম? ডিফারেন্সিয়েশনে ক্ষুদ্র যে কোনো কিছুর পরিবর্তন আর ক্ষুদ্র এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বা জেড অক্ষ বা ক্ষুদ্র অপর যে কোনো কিছুর পরিবর্তন, এদের অনুপাত বের করতাম, তাই না? সো আমাদের পরিবর্তনগুলো নিয়ে হিসাব করতে হবে। ক্যালকুলাসে আমাদের পরিবর্তনগুলো নিয়ে শুধু হিসাব করতে হবে। তাহলে আমি এই সব কিছু বাদ দিয়ে দেই, জাস্ট আমার এই ভেক্টরটাকে আমি এখানে আঁকাই। ওকে, ডান। এইটা হলো আমার পরিবর্তন ভেক্টর, এটা হলো আমার অবস্থানের পরিবর্তন ভেক্টর। এইটাকে ভেক্টর ক্যালকুলাসে এটাকে বলা হয় ভি ভেক্টর, আর এটাকে বলা হয় ডাব্লিউ ভেক্টর, ঠিক আছে। এগুলো আমাদের লাগে না, ঠিক আছে, তোমার মুখস্থ করতে হবে না। তুমি যদি জিনিসটা বুঝো, এই সিরিজটা একটা এক্সট্রা একটা সিরিজ, এগুলোর কোনো নোটেশন তোমার মুখস্থ রাখতে হবে না, কোনো ফর্মুলা মনে রাখতে হবে না, জাস্ট তোমার জিনিসটা একটু বুঝতে হবে যাতে ইন ফিউচার ভালো মতো ফিল করতে পারো, ঠিক আছে। সো এটা ভি ভেক্টর, এটা আমাদের ডাব্লিউ ভেক্টর। এখন আমি কি করব? আমি কিছু করবো না, একটা জিনিস তোমাকে মনে করাই দিই, আমরা যখন ডট গুণন পড়ছি, আমার ডটটা কই গেল? আচ্ছা, আমরা যখন ডট গুণন পড়ছি, যে দুটো ভেক্টরকে ডট গুণন করা হয়, তখন আমরা কি দেখছি? যে দুটা ভেক্টর 90 ডিগ্রি যখন হইতো, তখন এদের ডট গুণফল 0। যখন এরা আস্তে আস্তে কাছে চলে আসতে শুরু করে, তখন এদের মান আস্তে বাড়তে থাকে। মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়ে গেলে মান সর্বোচ্চ হয়। মনে আছে আমাদের ডট গুণফলের ফর্মুলা কি ছিল? এ ডট বি ইকুয়ালস টু মান কত হতো? এ বি কস থিটা। কস থিটা মানে কি? এদের মাঝখানের অ্যাঙ্গেল। সো থিটা 0 ডিগ্রি হয়ে গেলে আমাদের আসতো এ বি, এটা 1 হয়ে যেত তখন। আর যদি এটা 90 ডিগ্রি হয়ে যেত, 90 ডিগ্রি হতো, তাহলে এটা 0 হয়ে যেত। তো আমাদের টোটাল রেজাল্টটাই 0 হয়ে যেত। মানে আমরা কি বুঝতেছি এখান থেকে? এ তো বললেন ভাই এটা 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 হয়, কিন্তু আসলে এটার প্রয়োজনীয়তা কি? কারণ প্রশ্ন আসছে ডট গুণের প্রয়োজনীয়তা কি? কেন ভাই ডট গুণটা এটা কেন করে? এটা দরকার, ডট গুণটা দরকার কারণ ডট গুণ বলে দুটো ভেক্টর তাদের একই দিকে হওয়ার প্রবণতা কতটুকু। দুটো ভেক্টর এরা একই দিকে আছে, তার মানে ডট গুণফলের মানটা তুমি সর্বোচ্চ পাবা, একই দিকে আছে। যদি এদের একই দিক থেকে সরে যেতে শুরু করে, মান কমতে থাকবে, যখন 90 ডিগ্রি 0 হয়ে যাবে। ভাই এরা তো একই দিকে থাকার কথা, এরা তো 90 ডিগ্রি হয়ে গেছে, দিয়ে আরো বাড়তে থাকে অ্যাঙ্গেল, যে 90 ডিগ্রি তো হয়েছে, এরা একদম দিক উল্টায় ফেলতেছে, তখন আরো নেগেটিভ আসা শুরু করে। ডট গুণফলের সিগনিফিকেন্সি এইটা, এটা বোঝায় দুটো ভেক্টর একই দিকে থাকার প্রবণতা কতটুকু। বুঝতে পারছো? কখনো কি এভাবে চিন্তা করছিলা? আসলে মেন রিজনটাই কিন্তু এটা। আচ্ছা, তো যদি এইটা হয়, তার মানে দুটো ভেক্টরকে ডট গুণফল করলে যদি আমি পজিটিভ ভ্যালু পাই, যদি সর্বোচ্চ ভ্যালু আসে, তার মানে তারা একই দিকে আছে। যদি পজিটিভ ভ্যালু আসে, তার মানে তারা মোটামুটি একই দিকে থাকার কথা। যদি 90 ডিগ্রি আসে, তার মানে তারা ভাই মানে 90 ডিগ্রি অবস্থানে আছে, আর কিছু করার নাই, 0 হয়ে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? 0 মানে 90 ডিগ্রি, আর পজিটিভ ভ্যালু থাকা মানে তারা অন্তত একই দিকে থাকার একটা চেষ্টা আছে তাদের মধ্যে, আর সর্বোচ্চ মান মানে তারা একই দিকে আছে, আর নেগেটিভ মানে তো ভাই উল্টা দিকে। তো আমি ভি আর ডাব্লু ডট গুণ করব, তো ভি ডট গুণন ডাব্লু। এটা করে আমি ধরো এখানে কি পাবো বলো তো? আমি পজিটিভ ভ্যালু পাবো, তাই না? কারণ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা তো 90 ডিগ্রি এর চেয়ে কম, তো আমি এখানে পজিটিভ ভ্যালু পাবো। আচ্ছা, অন্য সবকিছু আমি মুছে দিচ্ছি, অন্যগুলো আমাদের লাগবে না। আচ্ছা, না থাক।
তো এটার ভ্যালু আমাদের আসবে পজিটিভ। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, ভেক্টরের পরিবর্তনটা এই দিকে মানে কি বোঝাচ্ছে। তুমি এই চিত্র খেয়াল করো, তখন আমি এই অবস্থানে ছিলাম, আমার কাছে যেই ভেক্টরটা কাজ করতেছিল এটা হতে পারে নদীর স্রোতের ভেক্টর। তার নদীর স্রোতটা কোন দিকে ছিল, স্রোত হিসেবে কল্পনা করো, স্রোতটা এই দিকে ছিল। যখন একটু সরে গেছি, স্রোতটা বাইরের দিকে চলে গেছে, তার মানে এই স্রোতটা বাইরের দিকে ঘুরে গেছে। তো একটু সামান্য পরিবর্তনের জন্য আমি বাইরের দিকে সরে যাচ্ছি। এই জন্যই দেখো এটা বাইরের দিকে দেখাচ্ছে, যে তোমাকে বাইরের দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে একটু পরিবর্তন হলেই। তার মানে এটা বাইরের দিকে বের করে দিতে চাচ্ছে। তো যখনই এটা বাইরের দিকে একটু উপাংশ থাকে, এই যে এটা হতে পারে, কিংবা হতে পারে এটা এরকম না হয়ে এটা হতে পারে এটা এইরকম হতে পারে, এরকম, তাহলেও কিন্তু আমি পজিটিভ পাইতাম। তার মানে কি, এটা আমাকে একটু বাইরের দিকে বের করে দিচ্ছে। আমি একটু সরছি, আমাকে আরো বাইরের দিকে সরিয়ে দিচ্ছে, বাইরের দিকে তো সরিয়ে দিচ্ছে, তাই না? এটাই হলো। এই জন্যই যখন পরিবর্তন ভেক্টরটা বাইরের দিকে একটু থাকবে, তখন আমাদের রেজাল্টটা পজিটিভ আসবে। এখন আমরা যে ক্ষেত্র নিয়ে কথা বলতেছি, তুমি কি জাস্ট একটা দিক বরাবর সরতে পারো? তুমি তো চাইলে বলতে পারো, ভাই আমি কেন এই দিক বরাবর সরবো? আমি তো চাইলে যদি এই অবস্থানে থাকি, এইদিকে একটু সরতে পারি, এইদিকে একটু সরতে পারি, এদিকে একটু সরতে পারি, এইদিকে সরতে পারি, এদিকে সরতে পারি, অনেক দিকে সরতে পারি। এইদিকে সরলে আমি ধরো একটা পরিবর্তন ভেক্টর পাইলাম, যেটা এইরকম পজিটিভ আসবে কিন্তু বাইরের দিকে। এখানে ধরো আসলো আমাদের এইরকম, এখন এটা তো 90 ডিগ্রি হয়ে গেল, এটা তো 90 ডিগ্রি হয়ে গেল, সো এটা আমাদের আসবে 0। এখানে একটা ভেক্টর পেলাম যেটা এইদিকে, এটা তো অবশ্যই একদম সোজা একই দিকে আছে, তো এদের ডট গুণফল তো সর্বোচ্চ হবে। এটা তো ধরো ভিতরের দিকে আছে, সো যেহেতু ভিতরের দিকে, তুমি বাইরে যাচ্ছ, তোমাকে ভিতরের দিকে দিয়ে দিচ্ছে, এই জন্য এটাতে নেগেটিভ আসবে, কারণ এদের দিকটা, দেখো দিকটা 90 ডিগ্রি চেয়ে বেশি। আর এটাতে মনে করো এটা তো বাইরের দিকে আছে, তো এটাতে পজিটিভ, তো এটা আমাদের পজিটিভ আসবে ডট গুণফল করলে, এইটা আমাদের পজিটিভ আসবে, এইটা আমাদের নেগেটিভ আসবে জাস্ট, এইটা আমাদের পজিটিভ আসবে, এইটা আমাদের 0 আসবে। এবং আরো অনেক দিক হিসাব করলে তুমি বুঝতে পারতেছো, একটা আনুমানিক একটা এই টোটালটা কম্বাইন করলে আমাদের পজিটিভ ভ্যালু আসবে। তার মানে কি বোঝাচ্ছে? এর মানে বোঝাচ্ছে, তুমি যদি এই একটা পয়েন্ট নাও, এই পয়েন্টের একটা ক্ষুদ্র রিজিয়নের মধ্যে তুমি যদি একটু নড়াচড়া করো, তাহলে তোমার বাইরে বের হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ভিতরে ঢোকার প্রবণতাও আছে, তবে মোটামুটি এই রিজনে বাইরে বের হয়ে যাওয়ার প্রবণতাটা তোমার বেশি। তার মানে এইরকম চিত্র তোমাকে একটু রিলেট করতে পারতেছো, যে পড়ছিলা বাইরে বের হয়ে যাওয়ার প্রবণতা বেশি, তখন আমাদের ডাইভারজেন্স পজিটিভ আসে। সো এটা কি আমাদের পজিটিভ ডাইভারজেন্স। এখানে ডাইভারজেন্স কেমনে আসলো? আমরা তো ভাই ক্ষুদ্র পরিবর্তন, ক্ষুদ্র সরণ এগুলো নিয়ে কথা বলছিলাম, ডাইভারজেন্স কেন আসলো? দেখা, দেখো আমরা তো একটা দিকে ডট গুণফলটা বের করলাম, এখন আমাদের অনেক রকম দিকে ডট গুণফল থাকতে পারে, এটা জাস্ট একটা দিকে দেখলাম। আমাদের এখানেও এই যে আমাদের যদি আমি লিখি ভি আর ডাব্লু, তো তো এখানেও দেখো ভি আছে, এখানেও দেখো ডাব্লু আছে, এটা একটা ভি, এটা একটা ডাব্লু, এটা একটা ভি, এটা একটা ডাব্লু, এটা একটা ভি, এটা ডাব্লু, এবং ভি, এটা আমাদের ডাব্লু। তো অনেকগুলো তো আছে, তো কোনটা বাদ রেখে কোনটা হিসাব করব? সবগুলো আমাকে যোগ করতে হবে। তো এরকম যতগুলো আছে সবগুলোকে আমার যোগ করতে হবে। এই সামেশন চিহ্ন মানে হচ্ছে একটা না, এরকম এই ক্ষেত্রে যতগুলো ভি ডাব্লিউ ডট গুণফল থাকবে সবগুলোকে আমি যোগ করব। যোগ করে আইদার আমি পজিটিভ পাবো, অথবা আমি নেগেটিভ পাবো, অথবা আমি 0 পাবো। তিনটার একটাই তো পাবো। তো পজিটিভ মানে কি বোঝাচ্ছে? পজিটিভ মানে বোঝাচ্ছে ক্ষুদ্র ক্ষেত্র যেখান থেকে বাইরে বের হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি, বা জিনিসপত্র এখান থেকে বাইরে বের হয়ে যাচ্ছে, এটা হলো আমাদের পজিটিভ ডাইভারজেন্স। যদি নেগেটিভ আসে, তাহলে আমি বুঝবো যে জিনিসপত্রের ভিতরে ঢোকার প্রবণতা বেশি। দেখো যদি এমন হইতো যে এটা তো ভিতরের দিকে, এগুলো ভিতরের দিকে, এগুলো ভিতরের দিকে, সো তুমি যেদিকেই যাও তোমার ভিতরে ঢোকার প্রবণতাটা বেশি, ইন দ্যাট কেস আমি বলতাম যে তাহলে এটা হলো আমাদের নেগেটিভ ডাইভারজেন্স, তোমার ভিতরে ঢোকার প্রবণতাটা বেশি।
যদি জিরো, জিরো মানে কি? জিরো কখনো হইতে পারে, একটা একটা জিনিস আমি আঁকাই, জিরো কখনো হইতে পারে। ধরো এই জায়গা থেকে তুমি একটা ক্ষুদ্র পরিবর্তন বা একটু সরে গেলা, সো তোমার একটা ভি ভেক্টর। এখন তোমাকে মনে করো ভিতরের দিকে একটু পরিবর্তন হলো, বা তোমার ভেক্টরের পরিবর্তনটা ভিতরের দিকে, তুমি এইদিকে একটু সরলা, বা আমি তোমার একটু আগে এইদিকে আগে দিই। ধরো তুমি এদিকে সরলা, তুমি এদিকে সরলা, তুমি এদিকে সরলা, তুমি এদিকে সরলা। হুম, এটা তুমি পাইছো ভিতরের দিকে নেগেটিভ, এটা বাইরের দিকে পজিটিভ, এটা জিরো, এটা জিরো, এটা ভিতরের দিকে নেগেটিভ। আর ধরো এখানে আরেকটা আছে, এগুলো তো আসলে অসংখ্য আছে, আমি কয়েকটা আগাচ্ছি। এটাতে তুমি পাইলা এ, বাইরের দিকে পজিটিভ। তো সবগুলো যদি তুমি হিসাব করো, তোমার ভিতরেও ঢোকার প্রবণতা আছে, বাইরে ঢোকার প্রবণতা আছে। যোগফল করলে যদি এটা যোগফল আসে জিরো, যদি এটা যোগফল আসে জিরো, তাহলে এই অবস্থাটাকে বলে সলিনয়েডাল, বা বাংলায় সলিনয়েডাল। বুঝতে পারছো? সলিনয়েডাল, এই ক্ষেত্রটাকে বলা হয় সলিনয়েডাল, এই জায়গায়। সো আমার জিরো আসতে পারে। সো তখন আমি কি বলবো, যে ভাই এটার আসলে ভেতরেও আসার প্রবণতা আছে, বাইরেও যাওয়ার প্রবণতা আছে। এটাকে এভাবে প্রকাশ করা হয়, এই ক্ষেত্র এটার মধ্যে কিছু ভেক্টর ভিতরে আসতেছে, কিছু ভেক্টর বাইরে যাচ্ছে। ঠিক আছে, কিছু ভেক্টর বাইরে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো। সো পজিটিভ ডাইভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স, জিরো ডাইভারজেন্স বা সলিনয়েডাল ডাইভারজেন্স। এখন ঠিক আছে ভাই, আমি তো বুঝলাম যে এইটা করলে এইটা হয়, কিন্তু আমাদের ডাইভারজেন্সে তো আমরা এইটা শিখি নাই। ডাইভারজেন্সে আমরা কি শিখছি? ডাইভারজেন্সে আমরা বলতেছিলাম আমাদের যে ন্যাবলা অপারেটর আছে, এই ন্যাবলা অপারেটরের সাথে আমরা ফাংশনটাকে ডট গুণ করি। ডট গুণ করে তখন আমরা জিরো পাই, পজিটিভ পাই, নেগেটিভ পাচ্ছি। কিন্তু তাহলে এইখানে ওই এক্সপ্রেশনটা কোথায় আসতেছে? মজার বিষয় হলো, তোমরা যখন ভেক্টর ক্যালকুলাস করবা, ভেক্টর অ্যালজেব্রা নামে একটা জিনিস পাবা। ভেক্টর অ্যালজেব্রা কি করা হয়? এই ভেক্টরের এই জিনিসপত্র, এক্সপ্রেশন, এগুলো নিয়ে হিসাব নিকাশ করা হয়। সো এইটাকে যদি সিম্পলিফাই করো, তুমি তো বুঝতে পারতেছো এখানে একটা সিরিজ আসবে, অনেকগুলো ভিডাব্লিউ আসবে, সেগুলো থেকে তোমরা যে ধারা করছো, সেই ধারার কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, যেগুলো ভেক্টর অ্যালজেব্রার জিনিস। তারপর আমরা এই ফর্মেটে ব্যাক আসতে পারবো। এতটা এই ফর্মেটে আসবে না, এইটা এটার সাথে কিছু একটা গুণ আকারে থাকবে। ঠিক আছে, কিছু একটা গুণ আকারে থাকবে। তো এটাকে এই এক্সপ্রেশনে প্রকাশ করা যায়। আমি কেন ওইটা না করে আমি এই এক্সপ্রেশনে প্রকাশ করতেছি? কারণ এই এক্সপ্রেশনে প্রকাশ করলে একটা অপারেটর পাওয়া যায়, বা একটা অংশ পাওয়া যায়, যেই অংশটা আমি পরবর্তীতে কার্ল, গ্রেডিয়েন্ট, ভেক্টর অ্যালজেব্রার আর অনেক কিছুতে ইউজ করতে পারতেছি। এমন একটা ফরম্যাটে নিয়ে আসা যায় এটাকে। এই জন্য আমরা সিম্পলিফাই করে এই ফরম্যাটে আনি, এবং এটা করাও সহজ। একটা ফাংশন নিবা, সেই ফাংশনকে এই ন্যাবলা অপারেটরের সাথে ডট গুণ করবা। ডট গুণ করে যদি জিরো আসে, তাহলে বুঝবা যে এটা সলিনয়েডাল। যদি পজিটিভ আসে, এটা বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। যদি নেগেটিভ আসে, এটা ভেতরের দিকে চলে আসছে। বুঝতে পারছো? ডট, আশা করি তোমরা ইয়াটা জানো যে কিভাবে ডট গুণ করে। তোমরা হয়তো জানো, আমি একটু দেখিয়ে দিচ্ছি তাও। এটা মানে কি? মানে হলো আমাদের যে ডেল্টা আই বাই ডেল্টা এক্স প্লাস ডেল্টা জে বাই ডেল্টা ওয়াই প্লাস ডেল্টা এ বাই ডেল্টা জেড, এটার সাথে ডট গুণ করতেছি আমি একটা ফাংশনের। ফাংশন অনেক রকম হইতে পারে। আমি যে যে একটা ফাংশন নিছিলাম আগের ছবিতে, সেই ফাংশনটা আমি নিলাম এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই এক্স, এক্স স্কোয়ার ওয়াই জে ক্যাপ। ডট গুণফল মানে কি? মানে এই যে আই ক্যাপের সাথে যেটা আছে সেটা গুণ হবে। তার মানে এখানে আছে এক্স স্কোয়ার, তো ডি বা ডেল্টা এক্স গুণন এক্স স্কোয়ার প্লাস এখানে জে ক্যাপের সাথে যেটা আছে, এখানে জে ক্যাপের সাথে যেটা আছে। তো আমাদের ডেল্টা বাই ডেল্টা ওয়াই ডট আমাদের এখানে ওয়াই স্কোয়ার প্লাস এখানে কে ক্যাপের সাথে কিছু নাই, মানে জিরো আছে, এখানে আছে ডেল্টা ডেল্টা জেড ডট জিরো। একটা বিষয় একটু বলে রাখা দরকার, আমি ভুলে গেছি বলতে। এইখানে আমি যে শুধু এক্স অক্ষ বরাবর ঘুরলাম, এদিক 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 ঘুরলাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর ঘুরলাম,
আরও ওয়ে আছে, জেড অক্ষ বরাবর আমি যাইতে পারতাম। এই জন্য ন্যাবলা অপারেটরে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ সবগুলোই আছে। আমরা বোঝার সুবিধার জন্য জাস্ট এক্স অক্ষ, ওয়াই অক্ষ নিলাম। ঠিক আছে, বুঝতে পারছো? এক্স অক্ষ, ওয়াই অক্ষ বরাবর প্লাস ত্রিমাত্রিকভাবে যতদিকে আমি সরতে পারি সব দিকে যত ভি ভেক্টর, ডাব্লিউ ভেক্টর আছে তাদের ডট গুণফলের সিরিজ যোগফল করলে এই এক্সপ্রেশনে লেখা যায়। এই জন্য এইটা থেকে 0 প্লাস এবং মাইনাস বের করলে ওইটার রেজাল্ট আমি বলে দিতে পারি। আচ্ছা, তো এইটা আশা করি তোমরা করতে পারবা। এটা হলো আমাদের 2x প্লাস এটা কত আসবে, ওয়াই সাপেক্ষে করতেছি, সো 2xy। এখানে ডি না দিয়ে কেন ডেল্টা দিলাম? ডেল্টা তার মানে হলো ওয়াই ছাড়া আর যেটা যেটা আছে সেটাকে আমি কনস্ট্যান্ট ধরতেছি বা ধ্রুবক ধরতেছি। ধ্রুবক কিন্তু না, এক্স কিন্তু ধ্রুবক না, যেহেতু পার্শিয়াল। পার্শিয়াল মানে জাস্ট আমি ফোকাসটা করতেছি ওয়াইয়ের দিকে, বাকি যা যা আছে সব কিছু কনস্ট্যান্ট। এটাই বলা হয় পার্শিয়াল। নিয়ম একই জিনিস, ডি লেখা যা জিনিস আর ডেল্টা লেখা একই জিনিস, মানে বোঝার জন্য আর কি। একই নিয়মে হবে, ফর্মুলা আলাদা না, ফর্মুলা একই ফর্মুলা। বাট ডেল্টা দিয়ে কি বোঝায়? ডেল্টা দিয়ে বোঝায় যে আসলে ভাই আমি এক্সকে ধ্রুবক ধরতেছি, ওয়াই ছাড়া যা আছে সব কিছুকে আমি ধ্রুবক। ঠিক আছে, সো এইটা আমাদের আসবে। এখন মনে করো তুমি কোন পয়েন্টে বের করবা? এই পয়েন্টে বের করবা ডাইভারজেন্স। এই পয়েন্টের এক্স কমা ওয়াই কমা জেড তুমি জানো। সো এই পয়েন্টের মধ্যে একটা ক্ষুদ্র রেজিয়নের মধ্যে কি পরিমাণ ডাইভারজেন্স হইতেছে, পজিটিভ ডাইভারজেন্স না নেগেটিভ ডাইভারজেন্স না সলিনয়েডাল, এটা আমি বের করতেছি। সো এইখানে তুমি কোনটা বসাবা? সেই এক্স কমা ওয়াই কমা জেড অক্ষটা বসাবা, তাহলে তুমি রেজাল্টটা পাবা। ঠিক আছে, এইখানে এই স্লাইডটা আমি একটু কপি করি। এইখানে কিছু জিনিস তোমার বুঝতে হবে, যেমন আমাদের বইয়ে কিছু জিনিস লেখা আছে যে ঘনত্ব কমে, ঘনত্ব বাড়ে, এরকম কিছু জিনিসপত্র আছে। আর এই ঘনত্ব কমা বাড়া এইগুলা কেমনে আসে? তুমি খেয়াল করো, পজিটিভ ডাইভারজেন্স আর নেগেটিভ ডাইভারজেন্স, এই ডাইভারজেন্স গুলো কি প্রকাশ করতেছে? একটা জায়গা থেকে কি পরিমাণ বের হয়ে যাচ্ছে বা ঢুকতেছে, তাই না? তুমি নদীর স্রোতের সাথে তুলনা করো, তাহলে তুলনা করতে সুবিধা হবে জিনিসটা। এই ক্ষেত্র, এই ক্ষেত্র, এই ক্ষেত্র ভিতরের দিকে আসার প্রবণতা বেশি। যদি পানির স্রোতের কথা চিন্তা করো, পানির স্রোতের গুলোর এখানে ভিতরের দিকে আসার প্রবণতা বেশি, এটা হলো নেগেটিভ ডাইভারজেন্স। যদি পানি এখানে ভিতরের দিকেই সব আসতে শুরু করে, পদার্থের পরিমাণ যদি ভিতরে বেড়ে যেতে শুরু করে, এখানে আমার ঘনত্বের পরিমাণটা বাড়তে থাকবে, ঘনত্ব বাড়বে, এবং এটা আমার কি হবে? নেগেটিভ ডাইভারজেন্স। নেগেটিভ ডাইভারজেন্স ডিআইভি লিখলাম। এইখানে বাইরে বের হয়ে যাচ্ছে, তার মানে যদি পানির স্রোতের সাথে তুলনা করো, পানি এখান থেকে বাইরে বের হয়ে যাচ্ছে, তো এই মাঝখানে কি ঘনত্ব কমে যাওয়ার কথা না? পদার্থ বাইরে বের হয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে, ঘনত্ব কমে যাচ্ছে। তো এইখানে আমার ঘনত্ব কমতে থাকে। এটা হলো আমাদের পজিটিভ ডাইভারজেন্স। আর এখানে কি, যে পরিমাণ ভিতরে আসতেছে সেই পরিমাণই বাইরে যাচ্ছে, ভিতরে আসার এবং বাইরে যাওয়ার প্রবণতাটা সেম। তো এইখানে ঘনত্ব কি থাকে? ঘনত্ব সমান থাকে, কনস্ট্যান্ট থাকে। তো এটাকে আমি বলতেছি সলিনয়েডাল। এই ছিল আমাদের ডাইভারজেন্সের কেন হয়, কিভাবে হয়, কি কারণে হয় সব কিছু। বুঝতে পারছো? ভেক্টর ক্যালকুলাস যেহেতু এটা একটু লম্বা হয়ে গেল, একটু মানে বেশি অনেক কিছু ব্যাখ্যা করতে হয়েছে এটা প্রকাশ করার জন্য। ক্ষেত্র বর্ণনা করতে হইলো, ফাংশন বর্ণনা করতে হইলো, ডেরিভেটিভ দেখাইতে হইলো, অনেক কিছু ছিল। আচ্ছা, পরের ক্লাসে, এটা যেহেতু লম্বা হয়ে গেছে, পরের ক্লাসে আমরা কার্ল কভার করবো, এবং কার্ল জিনিসটা আরো অনেক সুন্দর। যেহেতু ডাইভারজেন্স করে ফেলছো, কার্ল করতে বেশি সময় লাগবে না, অল্প সময় লাগবে, এবং এরপর আমরা গ্রেডিয়েন্ট দেখবো, তাহলে আমাদের সিরিজটা ভেক্টরের ক্ষেত্রে শেষ। এরপর পরের চ্যাপ্টারটা। বুঝতে পারছো? কেমন লাগলো? জানি। আসসালামু আলাইকুম।